সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। পাকিস্তানের সাথে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই দেশ জুড়ে বেসামরিক প্রতিরক্ষা মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ভারত। 1971 সালে যুদ্ধের পর এই প্রথম এমন পদক্ষেপ নিল দিল্লি। কেন্দ্রীয় সরকারের নির্দেশনার পর মহড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন রাজ্য। এদিকে দুদেশের চলমান উত্তেজনায় রুদ্ধদ্বার আলোচনা হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধে জড়ানোর পর এবারই প্রথম বেসামরিক প্রতিরক্ষা মহড়া দেখতে যাচ্ছে ভারতবাসী। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বুধবার 27টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259 জায়গায় হবে এ মহড়া। জম্মু ও উত্তরপ্রদেশ সহ বেশ কিছু এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে মহড়া। বিমান হামলার আগে সাইরেন বাজলে করণীয় নিয়ে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে স্থানান্তর হওয়ার প্রয়োজন হলে করণীয়, জরুরি সতর্কতা, রাজ্যগুলোর সিভিল ডিফেন্সের উদ্ধার কাজ সহ দরকারি ব্যবস্থা নিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ থাকছে মহড়ায়। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার মধ্যেই ভারতের নেয়া এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানে ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনার মাঝেই 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিকে টানা 12 রাতের মতো নিয়ন্ত্রণ রেখা বরাবর হয়েছে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। বৈরী সম্পর্কের মধ্যে একের পর এক নদীকে হাতিয়ার বানিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলার চেষ্টা করছে দিল্লি। ছিলাম নদীর পানি ছেড়ে দেওয়ার পর চেনাব নদীর পানি প্রবাহ প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের এমন পদক্ষেপকে সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেচ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রুদ্ধদ্বার বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশ। বৈঠকে দুই পক্ষকেই উত্তেজনা কমাতে ও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পরিষদের প্রতিনিধিরা। সামরিক সংঘর্ষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিতে নয়াদিল্লি ও ইসলামাবাদকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাখি জেসমিন, চ্যানেল 24। বৈধ পথে কর্মী পাঠাতে ইতালির সাথে প্রথমবারের মতো সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশি কর্মী কোটা বাড়াবে দেশটি। আপাতত কর্মী নেবে সিজনাল, নন সিজনাল দুই ক্যাটাগরিতে। প্রতি বছর এভাবেই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান বহু বাংলাদেশি। আর যারা ভাগ্যগুণে ইতালি পৌঁছান, বছরের পর বছর তাদের পার করতে হয় মানবেতর জীবন। এই সংকট কাটাতে এবার উদ্যোগ নিয়েছে দুদেশ। অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো ইতালির সঙ্গে সমঝোতা করল বাংলাদেশ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এই সমঝোতায় স্বাক্ষর করেন উপদেষ্টা আসিফ নজরুল ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল জানান, ইতালিতে সিজনাল ও নন সিজনাল এই দুই ক্যাটাগরিতে কর্মী যাওয়ার সুযোগ মিলবে। আমরা আজকে যে এমওইউ সাইন করেছি এখানে কতগুলো খুব পজিটিভ দিক আছে। একটা হচ্ছে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার, নন সিজনাল ওয়ার্কার, দুই ধরনের ওয়ার্কারকে নেবেন। আমাদের জন্য যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। দেশটির ভিসা জটিলতা প্রসঙ্গে বলেন, প্রক্রিয়ার গতি বাড়াতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। কোন কোন খাত সেটা এখানে স্পেসিফাই করা নাই। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই সমঝোতার মাধ্যমে দুদেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে। এর ফলে অবৈধ অভিবাসন কমবে। আশা করছি বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় হবে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ইতালির মিলান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। আমরা যাচ্ছি তার কাছে। কাউসার, দুদেশের সরকারের এমন পদক্ষেপে অভিবাসন প্রত্যাশী যারা রয়েছেন তারা নিশ্চয়ই বেশ উচ্ছ্বসিত। এক্ষেত্রে একটা বিষয় জানার হচ্ছে, সেটা হচ্ছে অভিবাসনের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে আসলে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশের এটা একটা মনে করি যে বাংলাদেশের প্রবাসীদের জন্য একটা বড় অর্জন এবং বাংলাদেশি প্রবাসীরা যারা ইতালিতে বসবাস করছে, আপনারা জানেন যে প্রায় 3 লক্ষের মতো বাংলাদেশি প্রবাসীরা রয়েছে। তো তাদের উৎকণ্ঠা, আনন্দ এবং উল্লাসের সীমা নেই। আমরা মনে করি বাংলাদেশের থেকে
যেই কর্মীরা আসবে তারা অবশ্যই দক্ষতা নিয়ে আসবে, তারা সমুদ্র পার হয়ে আসবে না, তারা এই দেশে বৈধভাবে আসবে, বৈধতা নিয়ে, যাতে করে বাংলাদেশ সরকারকে যেমন মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য, তাদেরকে শ্রদ্ধার চোখে রাখার জন্য, এবং আমরা যারা অভিবাসী রয়েছি ইতালীয়রা অত্যন্ত ভালো আমাদেরকে অনেক পছন্দ করে, এবং এই চুক্তি স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে আমরা আরো মাথা উঁচু করে এই দেশে বসবাস করতে পারবো এমনটি প্রত্যাশা। এবং আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশি প্রবাসীরা, এবং পাশাপাশি তারা পরামর্শ দিয়েছেন যারা ইটালিতে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা যেন দালালের কোনো দৌরত্বের মধ্যে না পড়েন। কারণ আমরা বিগত দিনে যখন স্পন্সর বা সিজনাল বা নন সিজনাল ভিসাগুলো যখন বিক্রেত ঘোষণা করা হয়, তখন এই সব যারা দালাল চক্র রয়েছে তাদের উপদ্রব বেড়ে যায় এবং আমাদের বাংলাদেশের অনেকেই এদের খপ্পরে পড়ে যায়। তো আমরা অনুরোধ করব যেন তারা যখন ডকুমেন্টসটা জমা দেওয়া হবে, পাসপোর্ট জমা দেওয়া হবে, তখন যেন তাদের প্রপারলি জমা দেওয়ার জন্য দালালের মাধ্যমে না যে তারা যেন তাদের আত্মীয় স্বজন বা তাদের নিজস্ব কোনো পরিবেশে কিন্তু এটা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা। আরেকটা বিশেষভাবে বলেছেন যে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় তারা যেন অবশ্যই ইতালীয় ভাষা দক্ষতা নিয়ে আসে, এবং পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় সংস্থা রয়েছে যে বিভিন্ন কারিগরি দক্ষতা দেওয়া হয়, যেমন মোবাইল রিপেয়ারিং, কম্পিউটার, ড্রাইভিং এবং নরসুন্দর বা চুল কাটা কিংবা দর্জি, এই সমস্ত হাতের কাজগুলো যদি টেকনিক্যাল শিখে আসে তাহলে বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের থেকে ইতালিতে যেভাবে দক্ষতা নিয়ে আসবে এবং দক্ষ শ্রমিক হবে এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে এবং বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই ভূমিকা রাখবে এবং অর্থনৈতিক চাকা এগিয়ে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা ইতালিতে যারা বসবাস করছেন। তাদের সর্বশেষ এটুকুই বলবো যে তারা অত্যন্ত আবেগ আপ্লুত এবং তারা মনে করেন যে বৈধ পথে আসলে যে অবৈধ যে চর্চাটা বাংলাদেশিরা অসংখ্য বাংলাদেশি মৃত কোলে ধরে পড়েছে ভূমধ্য সাগরে, সেটা বন্ধ হবে এবং লিবিয়া রুট যেটা সেটা বন্ধ হবে বলে বিশ্বাস করে। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতালি মিলান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার। আর এর মাধ্যমে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে একটা বিরতির সাথে থাকুন। আমার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। খালেদা জিয়ার প্রত্যাবর্তনের খবর ফলাও করে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশে গণতন্ত্রের সংকটময় মুহূর্তে তার দেশে ফেরাকে গুরুত্বপূর্ণ বলছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খালেদা জিয়ার দেশে ফেরা নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারকে বাড়তি চাপে ফেলতে পারে এমন খবরও প্রকাশ করেছে কেউ কেউ। অবসান হলো রাজনীতির মাঠে -2 ফর্মুলার গুঞ্জন, গুজব আর অনেক প্রশ্নের। দীর্ঘ 4 মাস পর গুলশানের ফিরোজা ভবনে পা রাখলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই প্রত্যাবর্তনের খবর ফলাও করে প্রকাশ করেছে আল জাজিরা, স্ট্রেট টাইমস, টেলিগ্রাফ ইন্ডিয়া সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, খালেদা জিয়ার দেশে ফেরা এমন এক সংকটময় সময়ে যখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার শাসিত। খালেদা জিয়ার উপস্থিতি বিএনপির জন্য বিশাল প্রতীকী মূল্য বহন করে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। খালেদা জিয়ার প্রত্যাবর্তনে অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচনের চাপ বাড়াবে এমন শিরোনাম করেছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া, আয়ারল্যান্ডের আইরিশ নিউজ সহ কয়েকটি সংবাদ মাধ্যম। মালয়েশিয়ার গণমাধ্যম স্ট্রেট টাইমস বলছে, খালেদা জিয়ার দেশে ফেরার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির দাবির পালে নতুন হাওয়া দিয়েছে। খালেদা জিয়ার দেশে ফেরার খবর ঠাঁই পেয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলোতে। বেশ গুরুত্ব দিয়ে খালেদা জিয়ার দেশে ফেরার খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনও। মিলা খন্দকার, চ্যানেল 24। গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। দ্বিতীয় দফার স্থল অভিযানে গাজায় আসা সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে উপত্যকাটিতে। এরই মধ্যে গাজায় বড় পরিসরে হামলা চালাতে শুরু হয়েছে প্রস্তুতি। তলব করা হয়েছে কয়েক লাখ রিজার্ভ সেনা। এদিকে গেল 24 ঘন্টায় 4টি দেশে একসাথে হামলা চালিয়ে ভয়াল রূপ ধারণ করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স।
গাজা ছাড়াও একদিনে আগ্রাসন চালানো হয়েছে ইয়েমেন, সিরিয়া ও লিবাননে। মুহুর্মুহুর বোমা হামলায় চলছে খান ইউনিস ও মধ্য গাজায়। এতে উপত্যকাটিতে একদিনে প্রাণ গেছে আরও 54 ফিলিস্তিনির। গেল 65 দিন ধরে অবরুদ্ধ গাজায় দ্রুত ফিরে আসছে খাবার ও প্রয়োজনীয় ত্রাণ। গাজার মিডিয়া অফিস বলছে, জ্বালানির অভাবে আগামী 48 ঘন্টার মধ্যে বন্ধ হতে পারে উপত্যকাটির সবকটি হাসপাতাল। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর রোমান ক্যাথলিকদের পরবর্তী প্রধান ধর্মযাজক কে হবেন তা নির্বাচনে ইতালির রাজধানী রোমে জড়ো হয়েছেন বিশ্বের 133 জন কার্ডিনাল। বুধবার থেকে শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। পোপ নির্বাচনের জন্য একত্রিত হওয়া এসব কার্ডিনালের বয়স 80 বছরের নিচে। বুধবার পরবর্তী পোপ নির্বাচনের লক্ষ্যে কার্ডিনালরা জড়ো হবেন ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে। আগামী কয়েকদিন ধরে চলবে ভোটদান। প্রতিদিন 4 বার করে গোপন ব্যালটের মাধ্যমে হবে ভোটাভুটি। কোনো কার্ডিনাল 2/3 ভোট পেলে তিনিই হবেন নতুন পোপ। আর পোপ নির্বাচিত হওয়ার খবর সবাইকে জানান দিতে ভ্যাটিকানের ছাদ থেকে ছড়ানো হয় সাদা ধোঁয়া। রীতি অনুযায়ী সাদা ধোঁয়া বের হওয়ার 30 থেকে 60 মিনিটের মাথায় নতুন পোপ হাজির হন সেন্ট পিটার্স স্কোয়ারের ব্যালকনিতে। ঘোষণা করা হলো সাংবাদিকতার সর্বোচ্চ সম্মাননা পুলিৎজার পুরস্কারের বিজয়ীদের নাম। এবছর এই পুরস্কারে জয় জয়কার মার্কিন গণমাধ্যমের। বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাদক ফেন্টানিল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 4.5 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী এই মাদকটি। চীনে তৈরি হওয়া এই নেশাকর দ্রব্য কিভাবে ঢুকছে যুক্তরাষ্ট্রে, হাজারো বিধিনিষেধ উপেক্ষা করে কিভাবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন উন্নত শহরে, সেটি 7 পর্বের প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। ফেন্টানিল এক্সপ্রেস নামের এই অনুসন্ধানী প্রতিবেদনে রয়টার্সের দল ছদ্মবেশে ফেন্টানিল তৈরির উপকরণ কেনার চেষ্টা করেন। মাত্র $3,500 খরচ করে তারা যে পরিমাণ উপকরণ কেনেন তা দিয়ে $30 লাখ ফেন্টানিল বানানো সম্ভব। The prize goes to staff of Reuters. এই প্রতিবেদন দিয়েই পুলিৎজার পুরস্কারের এবছরের আসরে বাজিমাত করেছে বার্তা সংস্থা রয়টার্স। অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতেছে সংবাদ মাধ্যমটি। তবে অন্যান্য বিভাগে এবছর বর্ষসেরার তালিকায় জয় জয়কার মার্কিন গণমাধ্যমের। ব্রেকিং নিউজ বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গেল বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পুঙ্খানুপুঙ্খ কভারেজ ও বিশ্লেষণের জন্য তাদের দেয়া হয় এই পুরস্কার। এছাড়া মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস 4টি ও নিউ ইয়র্কার ম্যাগাজিন এর সম্মাননা জিতেছে 3টি বিভাগে। ন্যাশনাল নিউজ কভারেজে ওয়াল স্ট্রিট জার্নাল ও পাবলিক সার্ভিসে ঘোষণা করা হয় নিউ ইয়র্কের প্রো পাবলিকার নাম। এবছরের পুলিৎজার পুরস্কারে বেশ কয়েকবার মনোনয়ন পেলেও বিজয়ীর তালিকায় প্রায় অনুপস্থিত গাজা ইস্যু। সংবাদ বিভাগে না পেলেও ধারাভাষ্য বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। 1911 সালে মৃত্যুর আগে হাঙ্গেরীয় সংবাদ প্রকাশক জোসেফ পুলিৎজার তার সমস্ত সম্পদ দান করেন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে। সেই অর্থ দিয়ে 1917 সালে বিখ্যাত পুলিৎজার পুরস্কারের প্রচলন করে বিশ্ববিদ্যালয়টি। সেই থেকে সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা এটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।